ডাল্টনের পরমাণুবাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি ছিল সেটা হচ্ছে রাসায়নিক সংযোগের সময় বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাদের পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। এছাড়াও বেশ কিছু পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু পরবর্তীতে সেই পয়েন্টগুলো আস্তে আস্তে তার যে ব্যতিক্রম আছে, যা ভুল আছে বলা যায়, সেগুলো কিন্তু ধরা পড়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই পয়েন্টটি, অর্থাৎ রাসায়নিক সংযোগের সময়, রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলি, মৌলিক পদার্থ বা পদার্থের বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি একটি সরল অনুপাতে বিক্রিয়া করে, এইটা কিন্তু এখনও পর্যন্ত কাজ করে। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, গেলুসাকের সূত্র, যেটা আমরা জানি যে যখন গ্যাস বিক্রিয়া হচ্ছে তখন বিক্রিয়াজাত পদার্থগুলির আয়তনের অনুপাতটা সবসময় সরল হয়, এবং বিক্রিয়ার পর যদি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় সেটা যদি গ্যাসীয় হয়, তাহলে বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থগুলিরও আয়তন অনুপাতটা সরল হয়। এই দুটি সূত্র তখনকার দিনে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটো সূত্র ছিল। বিজ্ঞানী বার্জিলিয়াস তিনি এই দুটি সূত্রকে একত্রিত করে একটা মেলবন্ধন আনার চেষ্টা করেছিলেন। সেটিকেই তখনকার দিনে বার্জিলিয়াসের প্রকল্প নামে পরিচিত ছিল। বার্জিলিয়াসের প্রকল্পটা ছিল যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। আসলে যেখানে রাসায়নিক সংযোগের সময় পরমাণুগুলো পূর্ণসংখ্যার সরল অনুপাতে বিক্রিয়া করে, অর্থাৎ পরমাণুগুলো পূর্ণসংখ্যার সরল অনুপাতে বিক্রিয়া করে। আর গেলিওসকের ক্ষেত্রে হচ্ছে মৌলের আয়তনগুলির অনুপাত হচ্ছে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে। এই দুটোকে একসাথে করে বার্জিলিয়াসের বানানো সূত্র হলো হচ্ছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। এই সূত্রটি অনুসারে যদি একটা সাধারণ বিক্রিয়া আমরা নিই, হাইড্রোজেন প্লাস ক্লোরিন ইকুয়াল টু 2HCl, একদম গ্যাসীয় বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন ক্লোরিন দুজনেই গ্যাসীয় এবং উৎপন্ন যে HCl তৈরি হচ্ছে তাও গ্যাসীয়। গেলুসকের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এসটিপিতে এক আয়তন হাইড্রোজেন গ্যাস, এক আয়তন ক্লোরিন গ্যাস মিলে তৈরি করলো 2 আয়তন HCl গ্যাস। এখন ধরা যাক যে এসটিপিতে এক আয়তন যে কোনো গ্যাসে n সংখ্যক পরমাণু থাকে, তাহলে আমরা বলতে পারি যে n পরমাণু হাইড্রোজেন গ্যাস আর n পরমাণু ক্লোরিন গ্যাস মিলে তৈরি করে 2n পরমাণু HCl গ্যাস। এবার n দিয়ে প্রত্যেকটাকে যদি আমরা কমনলি বাদ দিয়ে দিই, তাহলে হবে এক পরমাণু হাইড্রোজেন গ্যাস, একটি পরমাণু ক্লোরিন গ্যাস মিলে তৈরি করবে দুটি HCl পরমাণু। এখন আমরা যদি একটা HCl পরমাণু বানাতে চাই, তাহলে হাফ পরমাণু হাইড্রোজেন গ্যাস, হাফ পরমাণু ক্লোরিন গ্যাস মিলে তৈরি করবে এক পরমাণু HCl গ্যাস। এখন প্রশ্ন হচ্ছে, যখনই আমরা বলবো হাফ পরমাণু, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়, এটি কিন্তু আমাদের ডাল্টনের যে সূত্র, অর্থাৎ পদার্থের পরমাণু অভঙ্গুর, তাকে ভাঙা যায় না, তা অবিভাজ্য, এই সূত্রের সঙ্গে বা এই ধারণার সঙ্গে কিন্তু ক্ল্যাশ করে যায়। এবং তখনকার দিনে ডাল্টনের সূত্রের এতটাই অবদান ছিল যে এই সূত্রর কোনো অংশ ভুল এটা প্রমাণিত করা হলে সেই ভাবনা বেশি গুরুত্ব পেত না। সেই জন্য বার্জিলিয়াসের প্রকল্প এইখানেই মোটামুটি সমাপ্তি ঘটে। বার্জিলিয়াসের প্রকল্পের এই অসুবিধা দূর করেন হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তিনি তার অণু প্রকল্প নিয়ে আসেন, অণুর ভাবনা, অণুতত্ত্বকে নিয়ে আসেন। তার ভাবনা অনুযায়ী একই চাপ ও উষ্ণতা সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু আছে। উনি বলেন যে অণু পরমাণুর মতনই একটি ক্ষুদ্র কণা। পরমাণুকে মৌলের পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু অণুকে ভাঙা যায়। অণু সাধারণত দু ধরনের হয়, মৌলিক অণু ও যৌগিক অণু। মৌলিক পদার্থের অণুকে মৌলিক অণু বলে, অথবা এরকমভাবে আমরা ধরতে পারি যে একই টাইপের পরমাণু দিয়ে গঠিত অণুকে মৌলিক অণু বলে। যেমন হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি। অক্সিজেন, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি, এদের আমরা মৌলিক অণু বলবো। যৌগিক অণু হচ্ছে যৌগিক পদার্থের অণুকে যৌগিক অণু বলে, অথবা একাধিক মৌলিক পদার্থের পরমাণু দিয়ে তৈরি অণুকে যৌগিক অণু বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড, এখানে একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি। জল বা H2O, যেখানে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি। HCl, যেখানে একটি হাইড্রোজেন পরমাণু ও একটি Cl পরমাণু নিয়ে তৈরি।
এখানে একটি ধারণা আমাদের জেনে রাখা খুব দরকারি, সেটা হচ্ছে পারমাণবিকতা। তাহলে পারমাণবিকতা হলো হচ্ছে একটি অণু যতগুলি মোট পরমাণু নিয়ে তৈরি। যেমন হাইড্রোজেনের পারমাণবিকতা এই হিসাবে 2, অক্সিজেনের 2, কার্বন ডাইঅক্সাইডে একটি কার্বন 2টি অক্সিজেন, এই মিলে 3 পারমাণবিকতা। জলেরও 3 পারমাণবিকতা হবে, HCl কিন্তু 2 পারমাণবিকতা হবে। অ্যাভোগাড্রো তার সেই অণুতত্ত্বের সাহায্যে ওই একই বিক্রিয়াকে, ওই একই ঘটনাকে অর্থাৎ ডাল্টনের সূত্র ও গেলস্কের সূত্রে একটি সমন্বয় সাধনের চেষ্টা করলেন। এবার সেই রকম যদি আমরা করি, এক আয়তন হাইড্রোজেন গ্যাস, এক আয়তন ক্লোরিন গ্যাস মিলে তৈরি করছে 2 আয়তন HCl গ্যাস। এক আয়তন সব গ্যাসে যদি n সংখ্যক অণু থাকে ধরে নিই, তাহলে NT হাইড্রোজেন অণু, NT Cl2 অণু মিলে তৈরি করছে 2NT HCl অণু। একটি হাইড্রোজেন, এবার NN কোর কমন নিয়ে বাদ দিয়ে দিলে একটি H2 অণু, একটি Cl2 অণু মিলে তৈরি করছে 2টি HCl অণু। এবার যদি আমি একটা HCl অণু চাই, তাহলে হবে হাফটি হাইড্রোজেন অণু, হাফটি ক্লোরিন অণু মিলে তৈরি করছে একটি HCl অণু। এখন ঘটনা হলো আমরা পরবর্তীতে জানতে পারি একটি HCl অণুর মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু ও একটি Cl পরমাণু আছে। তাহলে এই একটি হাইড্রোজেন পরমাণু এসেছে হচ্ছে হাফটি হাইড্রোজেন অণু থেকে। তাহলে একটি হাইড্রোজেন অণু ইজুকাল টু 2 হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন দ্বি পরমাণু। ঠিক এইভাবে তোমরা চেষ্টা করবে ক্লোরিন দ্বি পরমাণু বের করতে, খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে। এরপর আমরা শুরু করব ঘনত্ব। গ্যাসের ঘনত্ব দুরকম হতে পারে। একটি ঘনত্বকে বলা হয় হচ্ছে পরম ঘনত্ব। পরম ঘনত্ব খুব স্বাভাবিক জিনিস, নির্দিষ্ট একটা উষ্ণতা ও চাপে 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে বলা হয় তার ঘনত্ব। এবার ঘটনা হচ্ছে গ্যাসের ঘনত্ব পরিমাণ খুব কম হওয়াতে আমরা এই সংখ্যাটা এতটাই কম হয় যে বেশিরভাগ গ্যাসের ঘনত্বই প্রায় কাছাকাছি হয়ে বসে। এই জন্য আমরা গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ঘনত্বকে হচ্ছে আরেকটি নতুন ঘনত্ব, এটাকে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব রূপে প্রকাশ করি। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব আসলে হলো হচ্ছে কোনো গ্যাসের ঘনত্ব ও হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের অনুপাত। আমরা ধরে নিতে পারি বাষ্প ঘনত্ব সমান সমান হচ্ছে সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের যে কোনো একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর আর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত। এখন বাষ্প ঘনত্ব তাহলে কী হবে? ধরে নেওয়া যাক এসটিপিতে ভি আয়তন কোনো গ্যাসের ভর, বাই হচ্ছে এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এবার ভি আয়তন থেকে যদি আমরা 1 লিটার করে ধরে নিই ভি এর জায়গায়, তাহলে কোন এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হয় হচ্ছে 0.089। আর তাহলে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর হবে হচ্ছে তার প্রমাণ ঘনত্ব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান সমান হচ্ছে 0.089 গুণ আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে ঘনত্ব হয় হচ্ছে 0.089। এটা সাধারণত তোমরা প্রশ্নে প্রশ্নে দিয়ে দেওয়াই থাকবে। এরপরে আমাদের রয়েছে হচ্ছে বাষ্প ঘনত্ব সঙ্গে আণবিক গুরুত্ব সম্পর্ক। গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এবার এই ভি আয়তনে যদি আমরা ধরে নিই এন সংখ্যক হচ্ছে অণু আছে, তাহলে বাষ্প ঘনত্ব সমান হচ্ছে কোনো গ্যাসের এন সংখ্যক অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসে এন সংখ্যক অণুর ভর। এন যদি ক্যান্সেল করে দিই, কোনো গ্যাসের একটি অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। বা হাইড্রোজেন গ্যাসের যেহেতু 2টো পরমাণু থাকে, তাহলে 2 বসিয়ে দিলাম এবং এই সামনে 2টাকে যদি সামনে নিয়ে যাই, তাহলে হবে হচ্ছে উপরে কোনো গ্যাসের একটি অণুর ভরই থেকে যাবে, আর তলা হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর, আর সামনে হাফ থেকে যাবে কোনো গ্যাসের অণুর ভর বাই হচ্ছে হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। এই অনুপাতটিকে বলা হয় হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব, বা এটাকে যদি আমরা এম দিয়ে লিখি আর বাষ্প ঘনত্বকে ডি লিখলে, তাহলে ডি ইজুকাল টু এম বাই ভি। এগুলো তোমরা বুঝে নিলে শুরু হবে না, এগুলোকে নিজেরা বাড়িতে বসে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্রমাণগুলো অনেক সময় পরীক্ষায় থাকে। এবার আমরা মোলার আয়তন বা 1 মোল গ্যাসের আয়তন এর মান নির্ণয় করব। ধরা যাক বাষ্প ঘনত্ব সমান সমান ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন বা ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এটা তো আমরা জানি। এখানে ভি আয়তনের জায়গায় 1 লিটার বসিয়ে দিচ্ছি। 1 লিটার কোনো গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এসটিপিতে অবশ্যই। এবারে আমরা জানি এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.89। তাহলে আমরা আর বাষ্প ঘনত্বের জায়গায় ডি বসিয়ে দিলে আমরা বলতে পারি এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর ইকুয়াল টু হবে হচ্ছে 0.089 ইন্টু ডি। ডি এর জায়গায় বসাচ্ছি m/2 গ্রাম। তাহলে দেখো 0.089 গুণ m/2 গ্রাম, এত গ্রাম গ্যাসের আয়তন হলো হচ্ছে 1 লিটার। উল্টো করে লিখলে অর্থাৎ এম গ্রাম গ্যাসের আয়তন হবে হচ্ছে 2/0.089। এটা করলে 22.4 লিটার হবে
এটিকেও তোমরা ভালো করে বুঝে তারপর একবার করে প্র্যাকটিস করে নেবে। এবার ঘটনা হলো আমরা ক্লাস 10-এ মোল সম্বন্ধে আমাদের ধারণা আছে, সেই মোল সম্বন্ধে সেই সম্পর্কটা, এই সম্পর্কটি কিন্তু তোমাদের খুব দরকার হবে, এটা তোমরা দেখবে। যদি এর সম্পর্কিত কোনো প্রবলেম থাকে, মোল সম্পর্কিত ক্লাস 10-এর যে বইতে যেটা আছে তোমরা একবার পড়ে নেবে। বুঝতে না পারলে আমার ক্লাস 10-এর দেখবে মোল সম্পর্কিত একটা ভিডিও আছে, ওটা তোমরা দেখে নেবে। যদি অসুবিধা হয় তোমরা বই ভালো করে পড়লেই বুঝতে পারবে।